1909 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কাটিহার থেকে মালদা, সিঙ্গাবাদ, রহনপুর, আমনোরা হয়ে গোদাগাড়ি ঘাট পর্যন্ত মিটার গেজ সেকশন চালু করে। মিটার গেজ ট্রেনে যাত্রীরা সে পর্যন্ত গিয়ে পদ্মা নদী রেল ফেরি দ্বারা পার হয়ে মুর্শিদাবাদের লালগোলা ঘাটে যেত। লালগোলা থেকে ব্রডগেজ ট্রেনে চেপে কলকাতার শিয়ালদা স্টেশন যাওয়া যেত। এর দ্বারা কলকাতা থেকে মালদা, কাটিহার, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ যেত এ পথের যাত্রীরা। 1947 সালে দেশভাগ হলে শেষ সীমানায় অবস্থান হওয়ায় গোদাগাড়ি ঘাট, আমনোরা, রহনপুর মিটার গেজ সেকশন একটা বিচ্ছিন্ন মিটার গেজ সেকশনে পরিণত হয়। গোদাগাড়ি ঘাট থেকে আমনোরা জংশন পর্যন্ত মিটার গেজ সেকশনে যাত্রী পারাপার না হওয়ার কারণে বাধ্য হয়ে এই মিটার গেজ সেকশন তুলে ফেলা হয়। সেই ঐতিহাসিক গোদাগাড়ি ঘাটের উদ্দেশ্যেই আজকের যাত্রা। আমার আশেপাশে আওয়াজ এবং প্রকৃতি দেখে হয়তো আপনাদের ধারণা হচ্ছে যে আমি কোথায় চলে এসেছি। এটা কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্য এবং এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে একটা সমাজ এবং এই এলাকার মানুষজন। সেটা হচ্ছে কাঁসা শিল্প। তো এই কাঁসা শিল্পকে কিন্তু দীর্ঘদিন থেকেই তারা লালন পালন করে আসছে। কাঁসা তৈরি থালা, বাটি, বাসন এগুলো কিন্তু তারা তৈরি করে এবং আমরা জানি যে কাঁসা কিন্তু পাত্র হিসেবে ব্যবহার করা দৈনন্দিন জীবনের জন্য স্বাস্থ্যসম্মত। তো তাই সংক্ষিপ্তভাবে দেখানোর জন্য আমি চলে আসলাম এখানে চাঁপাইনবাবগঞ্জ শহরের কাছেই উদয়পুর নামক একটি জায়গায়। এখানে অনেকগুলো কারখানা আছে, মানে স্থানীয়ভাবে তারা এই কাঁসা শিল্পটাকে ধরে রেখেছে। চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী শিল্প হল কাঁসা শিল্প। এই জেলায় 300 বছরেরও বেশি সময় ধরে কাঁসা ও পিতলের বাসন তৈরির ঐতিহ্য চলে আসছে। কাঁসা শিল্প চাঁপাইনবাবগঞ্জের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই অঞ্চলের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এই হলো খাটলা, মানে এটা এক ধরনের খাট বা খাটিয়া বলা যায়, তবে স্থানীয় ভাষায় তারা বলে খাটলা। এই খাটলা হচ্ছে সুতির খাটলা বা পাটের দড়ি দিয়ে এই খাটলা বানানো হয়। এটাও হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্যবাহী সামগ্রী। এই খাটলা বানানোর কাজ এই এলাকার মহিলারা করে থাকেন, মানে বাড়িতে বাড়িতে এই কাজগুলো হয়। এই হচ্ছে খাটলা, আর খাটলার উপর আমি শান্তি শান্তি। খাটের যে খুঁটিগুলো থাকে এটা হচ্ছে বাবলা কাঠের, আর এই যে দণ্ডগুলো থাকে এগুলো তাল কাঠের। এবার দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম আলাউদ্দিন হোটেলে। এটা হচ্ছে সবার কাছে যা শুনলাম এই চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত। এখানে নানা পদের মিষ্টি তো পাওয়াই যায়। দখিয়া প্রতি পিস 30 কেজি 500, কাঁচা গোল্লা, খেজুরের গুড়ের মিষ্টি 500 টাকা কেজি। বেশিরভাগই 500 থেকে 600 টাকার মধ্যে হচ্ছে মিষ্টির দাম। আলাউদ্দিন সুইটস অ্যান্ড রেস্টুরেন্টস। তবে আসার পরে যেটা ঘটনা দেখলাম সেটা হচ্ছে এখানে বিরিয়ানি ছাড়া আর কিছুই না। কি আর করা, অগত্যা এখন বিরিয়ানি খাই আর মিষ্টান্নও খাবো, যেহেতু সুইটস আলাউদ্দিন। চলে আসছে আমাদের খানা, মোরগ পোলাও। কিন্তু পোলাও একটু কম মনে হচ্ছে পরিমাণে। মোরগ পোলাওয়ের মোরগ কই? মোরগ পোলাওয়ের মোরগ মনে হয় আলাদা আসবে নাকি? এটা একসাথে দেয়নি। আপনারা ডিম দেন না? লেগ পিস আমার আবার ভালোই সাদা। এখানে দেখা যাচ্ছে এই যে আলাদা বাটিতে তারা মুরগিটা দিয়ে গেছে, মানে একসাথে মিশিয়ে দেয়নি। খাবারের পর এই যে মিষ্টি চলে আসছে। আমি এখানে আধা কেজি মিষ্টি অর্ডার করেছি। এটা হচ্ছে কেজি 340 টাকা করে। হোক, এখান থেকে খানা দানা শেষ করে বেরোলাম। আর এই ভাইজান আমাকে খাবার দাবারের ব্যাপারে
সাহায্য করেছে, মানে উনি খাবার এনে দিয়েছে, সেজন্য ওনাকে ধন্যবাদ। খাবার কিন্তু সুস্বাদুই ছিল এবং মিষ্টিগুলোও সুস্বাদু। রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে করে গোদাগাড়ি ঘাট যাওয়া যায়। এই যাত্রায় ট্রেন ধরে আমনুরা থেকে সিএনজি করে গোদাগাড়ি ঘাট যাত্রা হবে। এর উদ্দেশ্য আমনুরা থেকে গোদাগাড়ি পর্যন্ত রেল লাইন যেদিক দিয়ে ছিল সেই পথ ঘেঁষে যাত্রা করা। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন। চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে দেখা যাচ্ছে যে ঢালারচরের ট্রেন, ঢালারচর এক্সপ্রেস। এই ট্রেনটা এসেছে ঢালারচর এক্সপ্রেস হিসেবে না, এটা এসেছে শাটল হিসেবে, মানে শাটল ট্রেন হিসেবে এসেছে। রাজশাহী থেকে এসেছে শাটল একটা হিসেবে, এখন আবার আরেকটা শাটল হিসেবে যাবে। মানে এই ট্রেন ধরে শাটল হবে ঢাকার ট্রেনের, মানে এই ট্রেন ধরে রাজশাহী যাবে চাঁপাই থেকে যাত্রীরা, এবং রাজশাহী যাওয়ার পর পদ্মা এক্সপ্রেস ধরে তারা ঢাকা যেতে পারবে। এই কোচগুলো কিন্তু একদম নতুন নতুন লাগছে, মানে এগুলো কিন্তু সৈয়দপুরের থেকে সব ঠিকঠাক হয়ে আসছে। এখানে দেখা যাচ্ছে সব কিছু বেশ চকচকা। এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ একদম শেষ প্রান্তে, আর একটু সামনে গিয়ে লাইনগুলো একদম বন্ধ হয়ে গেছে, মানে লাইনের একদম শেষ মাথা। তো এখানে আসার পর ট্রেন লাইন আর কোথাও যায় না, এটা একেবারে টার্মিনাস স্টেশন। স্টেশনের এদিকে বেশ ভালোই উঁচু প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্ম ছাড়াও এখানে একটা ওভারব্রিজ আছে। তাছাড়া যেহেতু টার্মিনাস স্টেশন, এখানে ট্রেন এসে থাকতে পারে এবং পানি ভরার প্রয়োজন হতে পারে, এই জন্য পানি ভরার লাইনও কিন্তু আছে। এই শাটল ট্রেনেও একটু যাই, ছোটোখাটো একটু যাত্রা করি। ছেড়ে যাওয়ার সময় 2:15, একদম 2:15 সময় হুইসেল কিন্তু বেজে গেল, এবং সেই সাথে এবারের মতো চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ আমের রাজধানী চাঁপাইকে বিদায় দিয়ে আমরা বিদায় নিচ্ছি। বিদায় চাঁপাইনবাবগঞ্জ। এই ট্রেনে কিন্তু প্রচুর হকার ওঠে, বিশেষ করে বাদামওয়ালা। না, আপনাকে হকার বলছি না, আপনি যেভাবে তাকাইলেন মনে হলো যেন আপনাকে হকার বলছি। আমের রাজধানীতে যে আমরা এসেছি এইবার আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, খালি আম গাছ আর আম গাছ। আর ওইদিকে 6500 সিরিজের লোকোমোটিভের দুর্দান্ত হুইসেল দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের শাটল ট্রেন। ঢালারচর এক্সপ্রেস ঢালারচর থেকে রাজশাহী পর্যন্ত আসে। এরপর রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত শাটল ট্রেন হিসেবে আসা যাওয়া করে। এর ভাড়া আন্তনগর ট্রেনের মতো। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর ভাড়া শোভন সাধারণ শ্রেণীতে 55 টাকা এবং শোভন চেয়ার শ্রেণীতে 65 টাকা। সেই বৃষ্টি স্নাত আবহাওয়া, সেই মেঘলা দিনেই আবারও ছুটে চলেছি, এবং এখন বিশাল একটি বাঁক নিবে, কারণ আমরা চলে এসেছি আমনুরা বাইপাস। ওই লাইনটা চলে গেল আমনুরা জাংশন। একেবারে পুরোপুরি বৃষ্টি ধরে বসলো এই আমনুরা বাইপাস আসতে আসতে। দেখ, এখানে প্ল্যাটফর্মে একটা ছাউনি আছে। এই ট্রেন এখন ছেড়ে যাবে, এই শাটলের কাজ শেষ হবে রাজশাহী গিয়ে, আর তারপরে এটা ঢালারচর এক্সপ্রেস হিসেবে
পাবনা হয়ে ঢালার চর চলে যাবে। টাটা বাই বাই সাইটল ট্রেন। আর এদিকে দাঁড়িয়ে আছে মল্লিকা, মল্লিকা কমিউটার। এই হচ্ছে আমনোরা বাইপাস। আমনোরা বাইপাস থেকে এদিকে চলে গেল চাঁপাইনবাবগঞ্জ। আরে মল্লিকা কমিউটার এখন যাবে চাপাই। একেবারে ছিমছাম একটা স্টেশন আমনুরা বাইপাস। তাহলে এবার এই ভুটিয়াতে করে এবার আমরা যাই। এইবার এই যে এই গাড়িতে করে আমরা যাচ্ছি ভুটিয়াতে, এই আমনুরাতে। যেখানেই যাব জায়গার নাম হবে কি, নাম মনে না থাকলে ভুটিয়া। নাড়া ভ্যানে যাওয়ার কিন্তু একটা অন্যরকম মজা আছে। আশপাশ দিয়ে সব খোলামেলা, তবে বৃষ্টি আসলে একেবারে ছাপা কিরকিরা। এমন হিমেল হাওয়া, সামনে বসে থেকে আমার পুরা ঝিমুনি চলে আসছে, আবার ঘুম ধরছে, মানে এত সুন্দর বাতাস। এবার গন্তব্য গোদাগাড়ি। গোদাগাড়ি যাওয়ার জন্য আমনুরা আছে না, আমনুরা থেকে এখান থেকে এই যে মাহিন্দ্রা আছে, এই মাহিন্দ্রাগুলো যায়। ভাড়া কত? 30? হ্যাঁ 50। এবার এই ভুটিয়াতে করে আমরা রওনা দিলাম ওই ভুটিয়ার উদ্দেশ্যে, মানে গোদাগাড়ির উদ্দেশ্যে। রেল লাইন আছে এখানে, রোড হয়ে গেছে। এই যে এখানে রাস্তার পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এদিকে বাড়িঘর হয়ে গেছে। এদিক দিয়ে ছিল কিন্তু সেই গোদাগাড়ির লাইন, এবং এই লাইন কিন্তু এই যে গোদাগাড়ি পর্যন্ত যে লাইন আসতো আমনুরা, মানে রোহনপুর থেকে সিংগাবাদ হয়ে, মানে কাটিহার থেকে আসতো, এই লাইন কিন্তু ছিল মিটার গেজ। এ কিন্তু ব্রড গেজ ছিল না, অনেক আগে, সেই কত 1909 সালে এই লাইন হয়েছে। দেখা বুঝতে পারছেন না, গেট আপ দেখা রেলের ধারে সব। যাচ্ছি গোদাগাড়ি, এবং গোদাগাড়িতে ছিল যেহেতু রেল লাইন, রেল থাকলে হয়তো রেল লাইনেই এই প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যেত, কিন্তু এখন যেহেতু রেল লাইন নেই, তাই যাচ্ছি এই মাহিন্দ্রা গাড়িতে করে ভুটভুটিতে করে যেতে যেতে এখন অনুভব করতে হচ্ছে রেল লাইন থাকলে কেমন হতো। এই হচ্ছে দিগ্রাম মোড়। আর এই দিগ্রামে কিন্তু একটা রেল স্টেশন ছিল এই গোদাগাড়ি লাইনের, এই রাস্তায়। আমনুরা থেকে গোদাগাড়ি পর্যন্ত ছিল 3টা স্টেশন। একটা হচ্ছে এই যে দিগ্রাম, দিগ্রামের পর গোদাগাড়ি, আর গোদাগাড়ির পর হচ্ছে গোদাগাড়ি ঘাট। এই 3টা স্টেশন ছিল। এখানে কিন্তু আরেকটু সামনেই রেল ক্রসিং ছিল। আমরা এখন সেই রেল ক্রসিং এর দিকে যে রাস্তায় বাঁক নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই রাস্তাটা, আচ্ছা এটাই হচ্ছে রেল, তার মানে এখন এটা ছিল ক্রসিং। এদিক গোদাগাড়ি, ওদিক আমনুরা, সোজা একদম লাইন না? আচ্ছা ঠিক আছে, যান। এটা হচ্ছে রেল বাজার, মানে গোদাগাড়ি রেল বাজার। গোদাগাড়ি ঘাটের যে রেল বাজার, সেই রেল বাজার আগেও ছিল, এখনো আছে, তো বেকায়দা বৃষ্টির মধ্যে পড়ে গেছি। তবে যাই হোক, এই এখন রেল বাজারে এখানে দাঁড়াচ্ছি না, রেল বাজার থেকে যাচ্ছি মেইন যে স্টেশন যেখানে ছিল সেই স্টেশনে যাব, এবং স্টেশনের যে মসজিদ,
স্টেশনে মসজিদ কিন্তু এখনো আছে, সে মসজিদে গিয়ে সালাত আদায় করব। এই বৃষ্টি মানে সে এমন ম্যারাথন বৃষ্টি, সেই সিলেটের মতোই হঠাৎ হঠাৎ করে হুটপাট করে বৃষ্টি, এমন বৃষ্টি চলে আসে। এই বৃষ্টিতে একেবারে ছাতা মানে না, কোনো কিছুই মানে না, একদম পুরোপুরি এক পাশ প্রায় ভিজে যাওয়ার উপক্রম। এই হচ্ছে অবস্থা। এখন সে গোদাগাড়ি ঘাট এলাকাতেই অবস্থান করছি, পাশ দিয়ে নদী দেখলাম। তো এখন আমরা মেইন যে স্টেশন, সেই স্টেশনের কাছে যাচ্ছি। 1947 সালে যখন দেশভাগ হয়, মানে ব্রিটিশরা চলে যায়, 47-এ দেশভাগ হওয়ার পর কিন্তু এই লাইন বন্ধ হয়ে যায়, এই লাইনের গুরুত্ব চলে যায়। আর এই লাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লাইন ছিল। আপনারা হয়তো জানেন কাটিহার থেকে একটা লাইন পার্বতীপুরের দিকে গিয়েছে, বিরল গিয়ে আমি যেটা বলেছিলাম। আর তো কাটিহারের থেকে আর একটা লাইন ওই যে সিঙ্গাবাদ দিয়ে রহনপুর দিয়ে আমনুরা হয়ে এই গোদাগাড়ি আসতো। আর এই গোদাগাড়ি আসার পরে মানুষ, এই যে গোদাগাড়ির এখানে হচ্ছে পদ্মা নদীর ঘাট, এই পদ্মা নদী পার হইতো ওই রেলের স্টিমার দিয়ে পার হয়ে ওই পারের থেকে ট্রেন ধরে যেত লালগোলা ঘাট। এই যে এখান দিয়ে যা জায়গা আছে এগুলো সবই কিন্তু রেলের জায়গা। আর এটাই হচ্ছে মসজিদটাও কিন্তু অনেক সুন্দর। আর এই যে এই অটোতে আমরা আসলাম, এই ভাই হচ্ছে এই এলাকার মানুষ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজন আলী। ও আচ্ছা, আপনি তো এই এলাকার রেল দেখেন নাই? রেল তো সেই রেল চোখে দেখে না, শুনছি আমাদের দাদুর বাপ দাদুর মুখ থেকে শুনেছি যে এই রাস্তাটা রেলের রাস্তা, একবারে এই খাদ্য গোডাউন থেকে একবারে আমনুরা পর্যন্ত রেলের রাস্তা। সে এখন হালকা পাতলা করে একটু রোড করতেছে, তাও ভাঙ্গা চূড়া, ট্রাক যেতে পারে না, ভাঙ্গা চূড়া দমড়ে সুমড়ে পড়ে থাকে। এই হচ্ছে সেই মসজিদ। মসজিদ থেকে বের হয়ে সুন্দর মসজিদ, এগুলো সবই রেলেরই জায়গা। তো এদিক দিয়ে এখন ওই নদীর ঘাট যেখানে ছিল সেই ঘাটের দিকে যাব। এবং এটা ভাবতেই, মানে এটা ভেবেই আসলাম যে একসময় এই জায়গা অনেক সরগরম ছিল। মানুষ সে কাটিহার থেকে আসতো, কাটিহার থেকে সিঙ্গাবাদ রহনপুর ওই দিক দিয়ে এসে আমনুরা হয়ে গোদাগাড়ি ঘাট পার হয়ে তারপরে ছিল আবারও ট্রেন, সেই ট্রেন ধরে লালগোলা ঘাটের থেকে লালগোলা ঘাট যেত। তারপর সেখান থেকে ট্রেনে মুর্শিদাবাদ অথবা কৃষ্ণনগর, কলকাতা, রানাঘাট, যেদিকে হোক সেদিক দিয়ে যাওয়া যেত। তখন ওইটাই ছিল যাতায়াতের মাধ্যম। আর দেশভাগের পর এই জন্য এই লাইনটা বন্ধ হয়ে যায়, মানে এই লাইনের গুরুত্ব কমে যায়, এই লাইনে বন্ধ হয়ে যায়। তবে রেলের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আছে, রেলের মসজিদ সেটাও আছে, রেলের যে গোডাউন মানে গুদাম ঘর সেটাও আছে। শুধু এখন এতটুকুই ভাবতে হবে, এক সময়কার, এখন থেকে আরও 100 বছরের বেশি সময় আগে এই জায়গা ছিল অনেক সরগরম। আচ্ছা, তার মানে এখন যেখানে দাঁড়িয়ে আছে আসলে এই মোড়টা, এখানেই বলছে যে এখানেই স্টেশন ছিল। তার মানে এই এলাকাটাই মানে এখন থেকে আরো 70-80 বছর আগে পর্যন্ত অনেক সরগরম ছিল, মানে 47 সাল পর্যন্ত। একদম স্টেশন যেখানে ছিল সেখানকারই ওই ভাজা পোড়া দোকান থেকে ভুটিয়া নিয়ে খেলাম। না মানে পেঁয়াজগুলো ভালোই, পেঁয়াজু খেতে খেতে এখন ভিতরের রাস্তা দিয়ে নদীর ঘাটের দিকে যাচ্ছে, যে ঘাট দিয়ে স্টিমারে করে বা নৌযানে করে তখন যাত্রীরা পার হতো। এটা কিন্তু পদ্মা নদী। আর আরেকটি বিষয়, এই লাইন কিন্তু রাজশাহীর ওই দিক থেকে যে লাইন, মানে আব্দুলপুর রাজশাহী, ওই লাইনেরও অনেক আগে। রাজশাহীর ওদিকে লাইন হয় কত 1930 সালের দিকে, কিন্তু লাইন আগে ছিল এটা কাটিহার থেকে আসতো এই লাইন, এসে এই লাইন যেত নদী পার হওয়ার পর ওই পারে ট্রেন ধরে যেত কলকাতা। কিন্তু কথা হচ্ছে যে এদিকে লাইন রাজশাহী দিয়ে লাইন, যেটা আব্দুলপুর হয়ে, মানে আব্দুলপুর থেকে রাজশাহী হয়ে আমনুরা পর্যন্ত যে লাইন, এটা কিন্তু ব্রডগেজ ছিল। আর যেহেতু কাটিহার ব্রাঞ্চ আপনারা জানেন, আমিও এর আগে বলেছি যে দিনাজপুরের ওই দিক দিয়ে, ওগুলো ওই জন্য ছিল মিটার গেজ। তো পরবর্তীতে এগুলোকে ব্রডগেজ করা হয়। এখন তো আর মিটার গেজ আমনুরাতেও নাই, মিটার গেজ নাই, সবই ব্রডগেজ হয়ে গেছে। ওদিকে একটা ঘাট আছে, ওই ঘাটে কি এখন নৌকা ভিড়ে? যায় কোথায়? ওই পারে? ওপারে ভারত কত দূর জানো? তোমরা গেছো? ও কবে গেছিলা? আমার খালার বাড়ি আছে ওখানে, একদম বড় ওদিকে। খালার বাড়ি আছে? ও বড়, ওখানে আমার নানির বাড়ি আছে।
ও, তোমার নাম কি? সাহিম সাহিম। আর তোমার নাম? রিসান রিসাদ। এদিকে যে নদী দেখা যাচ্ছে, নদী পার হওয়ার পরও কিন্তু আমাদের বাংলাদেশের ভূখণ্ড বেশ কিছু দূর আছে। তারপর আমার যতটুকু চোখের আন্দাজে মনে হচ্ছে ওই যে বড় বড় গাছগুলো দেখা যায়, ওইটার পর হয়তো ভারত সীমানা। গোদাগাড়ি ঘাটের এই স্মৃতি বিজড়িত জায়গায় স্মৃতিচারণ করতে করতে যাচ্ছি। আমাকে কয়েকজন দর্শক বলেছিলেন, একজন বলেছিলেন আইহাই গ্রামের কথা। আইহাই গ্রামে তিনি ছিলেন, আইহাই গ্রাম বা কিছু একটা হবে, যাই হোক গোদাগাড়ির এখানে, এবং কোনো একটি স্কুলে পড়েছিলেন। পরবর্তীতে তিনি বর্তমানে কোথায় অবস্থান করেন আমি জানি না, তবে যা মনে হয়েছে হয়তো তিনি 47 সালে দেশভাগের পর দেশের ওই পারে চলে গেছে। তো এরকম অনেক দর্শকই কিন্তু আছেন যারা এই সমস্ত জায়গাগুলো দেখতে চান, যে হয়তো তারা ছোটবেলায় দেখেছেন বা ছোটবেলায় যাতায়াত করেছেন, বা এই দিক দিয়ে অনেক আসা যাওয়া ছিল এক সময়। কারো কারো বাবার স্কুল ছিল, কারো মার স্কুল ছিল, এরকম অনেকে দেখতে চেয়েছেন এই এলাকাগুলো। তো আজকে আসলাম, কিন্তু দেখলেন বৃষ্টিতে একদম ভিজেও গেছি, মানে এত ঝোম বৃষ্টি হঠাৎ করে চলে আসলো রাস্তার মধ্যে। গোদাগাড়ি আসার পরে ব্যাটারি গাড়ি নিয়ে এই পর্যন্ত আসলাম, এই যে স্টেশন পর্যন্ত। এখানে প্রচন্ড বৃষ্টি ধরলো, বৃষ্টি ধরে অবস্থা একদম খারাপ এবং আবহাওয়া একেবারে অন্ধকার হয়ে গেল। এখানে বর্ষার সময় কিন্তু অনেক দূর পর্যন্ত পানি আসে। কোন পর্যন্ত? এই পর্যন্ত পানি চলে আসে। আর মানে এখানে যারা বাড়িঘর করে আছে এরাও কিন্তু একটা আতঙ্কে আছে, যে পানি যদি অতিরিক্ত হয় তখন কিন্তু পানি তাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে যাবে। ও দেখা যায় না, কিন্তু এর নিচে পানি আছে, গাছগুলোর নিচে পানি। ও হ্যাঁ, আর ওই ওদিক দিয়ে পানি আছে, বিল দিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই হচ্ছে রেলওয়েরই গোডাউন। তাই ফুটবল খেলো? ও না, অসুবিধা নাই, এখানে যে প্রবেশ নিষেধ লেখা তো, আর এখন সময় নাই, এই জন্য ঢুকলাম না। পানি কিছুটা নিচে নেমে যাওয়ার কারণে ঘাট এখন আর একটু নেমে গেছে। এই হচ্ছে সেই গোদাগাড়ি ঘাট। এই হচ্ছে এখন ঘাটে যাওয়ার রাস্তা। ঘাটে যেতে যেতে ওখানে একটা বট গাছের মতো কি যেন একটা গাছ আছে ছোট, ওই গাছটা কি থাকে না ডুবে যায় বর্ষার সময়? ওই যে একটা বট গাছের মতো দেখা যাচ্ছে, ডুবে যায়। এটা কি গাছ? বট গাছের মতোই তো লাগছে। গোদাগাড়িতে আশেপাশের এলাকাগুলোও দু একটা ইউনিয়ন একটু ঘুরে দেখার ইচ্ছা ছিল, যে এলাকাগুলো ঘুরে দেখবো। এগুলা হচ্ছে সেই ঐতিহাসিক, মানে অনেক আগে থেকে এই এলাকাগুলা উন্নত এলাকা, কিন্তু বৃষ্টি বাদল বিরূপ আবহাওয়ার কারণে আসলে ঘুরে বেড়ানোটা কঠিন হয়ে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে ওই যে একটা নৌকা আছে, আর এই যে নৌকাতে আমাদের অপূর্ব ভাই মনে হয় ওঠার জন্য প্রস্তুত, কিন্তু এদিকে যে একেবারে মেঘমুক্ত মাটি, কর্দমাক্ত আকাশ, মানে মাটি খুবই পিছলা। হ্যাঁ, আপনি কি ওই পারে যাবেন? সময় হয়ে গেছে তো, মাগরিবের সময় হয়ে গেছে। কি আপনারা কি সব যাবেন নাকি? আমি এই যে আমাদের কুতুবদেরকে জিজ্ঞাসা করছি। আপনি এখানে ইঞ্জিন গরম করছেন? ইঞ্জিন গরম করার লোকই তো আসে না, ইঞ্জিন এখনো ঠান্ডা। তাহলে এটা ভাড়া কত নেয় মানুষ? 5 টাকা? 20 টাকা? ওই যে মোটর দিয়ে চলে তাই। এবার দেখা যাচ্ছে নদীর ওই পারে আমাদের ভূখণ্ডের পরে ভারতীয় ভূখণ্ড যেখান থেকে শুরু, সেখানে কিন্তু বাতি জ্বলে গেছে। ওখানে সম্ভবত ভারতের কোনো না কোনো রাস্তা আছে, সেই রাস্তার বাতি জ্বলে গেছে হলুদ হলুদ। সন্ধ্যা হয়ে গেছে। গোদাগাড়ি ঘাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি।